আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা 2024 এর নতুন সিলেবাসের আলোকে আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত বলি প্রমিত লিখি এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকবে, 10টি প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য আমি আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো এখন দেখিয়ে দিব। প্রথম প্রশ্নটি হচ্ছে, মাগো ওরা বলে কবিতায় অর্থে ব্যবহৃত হওয়া শব্দগুলো লেখো। এর উত্তর হচ্ছে মাগো ওরা বলে কবিতায় অর্থে ব্যবহৃত হওয়া শব্দগুলো হলো লক্ষ্মী মা ছেলে মাকে উদ্দেশ্য করে। এরপরে খ, পাগল ছেলে মা ছেলেকে উদ্দেশ্য করে। এরপরে প্রশ্ন 2, ঘোষ ব্যঞ্জন কাকে বলে উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্রের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় সেসব ধ্বনিকে ঘোষ ব্যঞ্জন বলে, যেমন গ, ঘ, জ, ঝ ইত্যাদি। এরপরে প্রশ্ন 3, অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে উদাহরণ দাও। যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি, উদাহরণ ক, গ, চ, ছ ইত্যাদি। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বাক প্রত্যঙ্গ কাকে বলে উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলোকে বাক প্রত্যঙ্গ বলে, উদাহরণ ফুসফুস, স্বরযন্ত্র, কণ্ঠ, তালু, মূর্ধা ইত্যাদি। এরপরে প্রশ্ন 5, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কয় প্রকার, কি কি। এর উত্তর হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি 5 প্রকার, যথা কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, তারপর হচ্ছে যে ওষ্ঠ ব্যঞ্জন। এই ছিল প্রথম পরিচ্ছেদের ওপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এরপরে আসি দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ। এই পরিচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো, 1, ফেরার কোনো পদ নেই। এর উত্তর এখানে বলা হচ্ছে বাক্যটিতে দ্বারা কি বোঝানো হয়েছে, যাত্রা গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। এর উত্তর হচ্ছে যাত্রা গল্পে 1971 সালে মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মানুষের বিপর্যস্ত জীবনচিত্র অঙ্কন করা হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে মানুষজন জীবন রক্ষার্থে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়ায়। শহর থেকে সবাই ছুটেছে গ্রামের দিকে, কোথাও কেউ নিরাপদ নয়। নিরাপদ আশ্রয় ভেবে সবাই যেখানে ছুটছে সে স্থানও আসলে নিরাপদ নয়। মুক্তিযুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের সব জায়গারই পাকিস্তানি সেনাদের দ্বারা বিপর্যস্ত ছিল, তাই বলা যায় ফেরার কোনো পথ নেই। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, যাত্রা গল্পের উৎস কি। যাত্রা গল্পটি কোন প্রেক্ষাপটে তৈরি। এর উত্তর হচ্ছে যাত্রা গল্পটি শওকত আলী যাত্রা উপন্যাস থেকে নেওয়া। যাত্রা গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। এরপরে প্রশ্ন 3, আঞ্চলিক ভাষা কাকে বলে উদাহরণ দাও। এর উত্তর হচ্ছে অঞ্চল ভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে, আর ভাষার এই রূপকে বৈচিত্র্যকে বলে আঞ্চলিক ভাষা, যেমন নোয়াখালীর আঞ্চলিক ভাষা, সিলেটের আঞ্চলিক ভাষা। এরপরে প্রমিত ভাষার রূপ কয়টি, কোথায় কোথায় ব্যবহৃত হয়। এই প্রশ্নটির উত্তর হচ্ছে প্রমিত ভাষার রূপ 2টি, যথা কথ্য প্রমিত, লেখ্য প্রমিত। কথ্য প্রমিত ভাষা আনুষ্ঠানিক কথা বলার সময় এবং লেখ্য প্রমিত ভাষা লিখিত যোগাযোগের কাজে ব্যবহৃত হয়। এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে আসি তৃতীয় পরিচ্ছেদে। তৃতীয় পরিচ্ছেদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হলো প্রশ্ন 1, রেলের পথ গল্পটিতে অপু তার দিদির মতো তোমার বাস্তব জীবনে ছোটবেলার কোনো স্মৃতি বর্ণনা দাও। তাহলে স্মৃতি বর্ণনা, রেলের পথ গল্পের অপু ও তার দিদির মতো আমার বাস্তব জীবনের ছোটবেলার স্মৃতি বর্ণনা দেওয়া হলো। এখানে দেখো, আমার ছোটবেলা ছিল খুব আনন্দময়। আমার বাবার চাকুরি সূত্রে আমরা রাঙ্গামাটিতে 10 বছর কাটিয়েছিলাম, তাই আমার শৈশবকাল কেটেছে রাঙ্গামাটির পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমিতে। আমি আর আমার ছোট ভাই রনি পাহাড়ি বনবাদারে ঘুরে বেড়াতাম। শীতকালে পাহাড়ি এলাকা যেন নতুন সৌন্দর্য নিয়ে আবির্ভূত হতো। মেঘ আর কুয়াশায় পাহাড়ি চূড়াগুলো খুবই মনোরম দেখাতো। একবার আমি আর রনি পাহাড়ের বড় চূড়ায় ওঠার উদ্দেশ্যে বাসা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। সারাদিন পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে যখন বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি তখন চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছিল। পাহাড়ি এলাকায় সন্ধ্যা নামার দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। রেলের পথ গল্পে অপু ও তার দিদির যেমন অনেক আনন্দমুখর শৈশব কাটিয়েছে, তেমনি আমার শৈশবও ছিল অনেক আনন্দময়।
এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে রেলের পথ গল্পে অপুর বিচরণের জায়গাগুলোর নাম লেখো। উত্তর, রেলের পথ গল্পে অপু অনেক জায়গায় বিচরণ করে। তার বিচরণের জায়গাগুলো হলো বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা, নদীর ধার, নবাবগঞ্জ যাওয়ার পাকা সড়ক ইত্যাদি। এরপরের প্রশ্ন, রেলের পথ গল্পের মূল ভাব কি? এর উত্তর হচ্ছে রেলের পথ গল্পে শৈশবের দুরপনা ও অজানাকে জানার প্রবল আকাঙ্ক্ষাকে ফুটে উঠেছে। গল্পে রেল লাইন নিয়ে অপু ও তার দিদির ব্যাপক আগ্রহ, অজানা জিনিসের প্রতি দুর্বার আকর্ষণই মূলত আলোচ্য রেলের পথ গল্পের মর্মকথা। এরপরে সাধুরীতি কি? সাধুরীতির দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তর হচ্ছে সাধুরীতি হলো লিখিত ভাষার একটি সেকেলে রূপ। এটি কথা বলার নয়, শুধু লেখার ভাষা ছিল। সাধুরীতির দুটি বৈশিষ্ট্য হলো এই রীতিতে সর্বনাম ও ক্রিয়া ব্যবহার বেশি। এরপরে খ, এক সময় ভাষার আদর্শ রূপ হিসাবে ব্যবহৃত হতো। এরপরে প্রশ্ন 5, দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার তিনটি ব্যবহার লেখো। এর উত্তর হচ্ছে আমরা প্রত্যেককে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষা ব্যবহার করে থাকি। নিচে দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার তিনটি ব্যবহার উল্লেখ করা হলো। ক, টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন। এরপরে নিজের অভিজ্ঞতার বিবরণ। এরপরে গ, অনুষ্ঠান সঞ্চালনা। এই ছিল দ্বিতীয় অধ্যায়ের ওপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।